আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের অধ্যায় 2 এই যে গতির চ্যাপ্টারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ 3 এবং 4 নাম্বার চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ আসে তার সাথে এই দ্বিতীয় চ্যাপ্টারটা জুড়ে দেওয়া থাকে। অতএব এই দ্বিতীয় চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্বের দ্বিতীয় চ্যাপ্টারের যতগুলো বেসিক আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, একদম A to Z। এই ক্লাসটার পরে আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে এই চ্যাপ্টারটার সম্পূর্ণ 100% বেসিক তুমি আয়ত্ত করতে পারো। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে স্থিতি এবং গতি। দেখো 1 নম্বরে হচ্ছে স্থিতি আর 2 নম্বর হচ্ছে গতি। তাহলে স্থিতি মানে স্থির আছে, কোনো একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো তার মানে স্থির আছো, কোনো একটা বস্তু পড়ে আছে তার মানে স্থির আছে। এখন এই স্থিতি এবং গতি এই বিষয়টা বুঝতে হবে তোমাকে। আর গতি মানে হচ্ছে যেটা চলমান। তো একটা বাসের মধ্যে তুমি যদি যাও, দেখবা এই বাসের ভিতরে তুমি এইখানে বসে আছো, তাহলে বাস চলতেছে, তুমিও চলতেছো। তা বাসের সাপেক্ষে তুমি স্থির। ভালো করে বুঝো, বাস কিন্তু চলতেছে, বাসের ভিতর তুমি বসে আছো, তাহলে বাসের সাপেক্ষে তুমি কিন্তু স্থির। আবার বাসের সাপেক্ষে গাছগুলো গতিশীল। কোন গাছ? এই যে রাস্তার পাশে যে গাছগুলো আছে। তাহলে বাস চলতেছে, রোডের পাশে যে গাছগুলো আছে সেগুলো গতিশীল। আবার রোডের পাশে যে গাছগুলো আছে তাদের সাপেক্ষে বাস কিন্তু গতিশীল। ক্লিয়ার? আবার গাছের সাপেক্ষে এই বাসের ভিতর যে মানুষ বসে আছে, বাস চলতেছে, তাহলে মানুষও কিন্তু গতিশীল। তো এটা হচ্ছে গতি। এখন আর গতি মানে তো গতিশীলই, তাহলে এইভাবে বোঝাবে। তাহলে এখন বাসের ভিতর ধরো 2 জন লোক বসে আছে, তাহলে একজনে আরেকজনের সাপেক্ষে কি স্থির। ঠিক আছে? তাহলে স্থির মানে স্থির থাকা, সেটা কারো একটা সাপেক্ষে। রোড দিয়ে গাড়ি চলতেছে, তার মানে রোডের সাপেক্ষে গাড়িটা কি গতিশীল। তা স্থিতি গতি সম্বন্ধে এটা তোমরা পড়ে নিবা। এখানে দেখো এই বিষয়গুলো বইতে তোমাদের দেওয়া আছে স্পষ্ট করে। এখানে শুধু বেসিকটা বুঝতে পারলেই হবে। আমাদের এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য যেগুলো বেসিক লাগবে সেগুলো সামনে। এর আগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি, পরবর্তীতে ম্যাথ করানোর জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যে গতির সূত্রগুলো, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর এখানে আছে বিভিন্ন প্রকার গতি। প্রথম হচ্ছে সরল রৈখিক গতি, মানে সরল রেখা বরাবর যে গতি সেটাই হচ্ছে সরল রৈখিক গতি, সোজা। এরপর হচ্ছে ঘূর্ণন গতি, মানে ঘুরে তারপরে যে গতি হয়। হ্যাঁ, একটা ঘুরে যখন পাখা ঘুরতেছে তার মানে এটা ঘূর্ণন গতি, পারবা। চলন গতি, চলন গতিটা অনেকে বুঝে না। এখন চলন গতিটা হচ্ছে এরকম করে, দেখো তোমার এই যে বইতে দেওয়া আছে, এইখানে কতগুলো প্লেন যাচ্ছে। তাহলে এইটার দিকে তাকাও। তা এটা যদি এরকম যায়, যেমন এই সরলরেখা, এই সরলরেখা এরকম করে সামনে, তারপর এই সরলরেখাটার সামনে আমরা যদি এইভাবে দেই, আবার এটা এইভাবে দেই, এটাকে বলা হবে চলন গতি। সামনে গিয়ে আবার এইভাবে, ঠিক আছে? কারণ হচ্ছে সোজা একটা দিক, ঠিক আছে? এটা পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকেই মুভ করে। এখন যদি সরলরেখা এরকমের যায়, তারপর এরকমের না গিয়ে ধরো এরকমের বাঁকা, আবার এরকম বাঁকা, আবার এরকমের, হ্যাঁ এরকমের বাঁকা, মানে সরলরেখা বাঁকা না, জাস্ট এটা বাঁকা, দেখো মানে এরকম সোজা যাচ্ছে। তাহলে এটা কিন্তু চলন গতি নয়। তা চলন গতি হবে যে দিক ঠিক থাকবে, যেমন পূর্ব দিকে যাচ্ছে এটা পূর্ব দিকেই যাবে। তা প্লেনগুলোর এখানে দেখো, এখানে রাইট সাইডে এটা আছে চলন গতি, আর লেফট সাইডে এটা চলন গতি নয়। এবার এটা আছে পর্যাবৃত্ত গতি। দেখো পর্যায়ক্রমে যে গতি সেটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন তোমার হার্ট কিন্তু অনবরত ব্লাডকে পাম্প করতেছে, তাই না? একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু হার্ট এরকম করতেছে না? তার মানে এটা পর্যাবৃত্ত গতি, পর্যায়ক্রমে। যেমন ঘড়ির পেন্ডুলাম, হ্যাঁ এটা বারবার এরকমের করতেছে, তার মানে এটাও পর্যায়বৃত্ত গতি। ফ্যান, এই যে ফ্যানের পাখা ঘুরতেছে, পর্যায়ক্রমে ঘুরতেছে, তার মানে এটা পর্যাবৃত্ত গতি। তারপরে একটা এরকম যদি রেখে দাও, এইখান থেকে যদি আমরা রশ্মি বেঁধে এইখানে একটা পাথর বেঁধে দিই, তাহলে এটা যদি এদিকে টেনে এরকম করে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে কিন্তু একবার এইদিকে যাবে, সর্বোচ্চ এইখানে যাবে, গিয়ে এই পর্যন্ত গিয়ে থেমে যাবে, আবার ব্যাক করবে।
আবার এরকম চলতে থাকবে, তাই না? তাহলে এটাও একটা পর্যায়বৃত্ত গতি। এরপরে নিচে দেখো এইখানে আছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে বিশেষ একটা পর্যায়বৃত্ত গতি, যেটা এইটা। তাহলে এটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলবো, ঠিক আছে, কিন্তু এটা সরল স্পন্দন গতি। কারণ হচ্ছে এটা দেখো, এটা এইখান থেকে যখন এইদিকে আসবে তখন তার বেগ কমতে 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 এইখানে জিরো হয়ে যাবে, আবার এইখানে আস্তে আস্তে এইখানে সর্বোচ্চ হয়ে যাবে, এইখানে বেগটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হয়ে দেন এইদিকে যখন যাবে, এটা তো এই যে উপরের দিকে উঠতেছে, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে উপরের দিকে উঠতেছে, তার মানে বেগ কমতেছে। তাহলে এইখানে কিন্তু তাও স্পষ্ট করে লেখা আছে যে স্পন্দন গতির বেলা একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়, মানে দুই দিকে, একবার এইদিকে যায় একবার এইদিকে, এইদিকে এইদিকে, ঘড়ির পেন্ডুলাম এরকমের। তাহলে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এরপরে দেখো স্কেলার ও ভেক্টর রাশিটা কি। এইটা যদিও আমাদের এই ক্লাসে বিশদভাবে আলোচনার কেন্দ্রবিন্দু না, এইটা ইন্টারমিডিয়েটে আলোচনা করা হবে। তারপরে তোমরা এটা দেখো যে স্কেলার ও ভেক্টর রাশিটা কি। স্কেলার রাশি হচ্ছে যেখানে শুধু মান দিয়ে প্রকাশ করা হয়, আর ভেক্টর হচ্ছে মান দিক দুইটাই লাগে। তাহলে 1 নাম্বার হচ্ছে স্কেলার, দেখো এইটার জন্য শুধু মান লাগবে, শুধু মান। আর 2 নাম্বার হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে মান দিক দুইটাই লাগবে। এখন কিভাবে, ধরো তাপমাত্রা, আজকের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে কোনো দিক লাগছে? লাগে নাই, অনলি তুমি একটা নাম্বার দিয়ে প্রকাশ করছো। ক্লিয়ার? তো এরকম করে যেমন বয়স, তাহলে তাপমাত্রা ছাড়াও স্কেলার উদাহরণ হচ্ছে যেমন সময়। সময় বলার ক্ষেত্রে কোনো দিক লাগে না। দৈর্ঘ্য, সেটা যে দিকেই মাপো তুমি, তাই না? কিংবা ভর, কারণ এগুলো শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে ফেলা যায়। আচ্ছা, এরপরে ভেক্টর রাশিটা তাহলে কি? ভেক্টর রাশি মান লাগবে, দিক লাগবে। দেখো আমি যদি গতি বলি, দেখো গতিটা কি? গতিটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে একটা গাড়ি প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, এটাই হচ্ছে তার গতি। তাহলে একটা দিক লাগছে, যে পশ্চিম দিকে বা পূর্ব দিকে সে প্রতি সেকেন্ডে 7 মিটার করে যাচ্ছে, তার মানে এটা একটা গতি। তাহলে গতির ক্ষেত্রে যেমন 7 মিটার পার সেকেন্ড, তাহলে 7 মিটার যাচ্ছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কোন দিকে দিক আছে এটা একটু পরেই তোমরা যখন এই যে গতির বিষয়ে আলোচনা করব তখন সেখান থেকে আরও ভালো করে বুঝবে। তাহলে যেখানে মান লাগবে, দিক দুইটাই লাগবে, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে লেখার সময় এরকম করে তীর চিহ্ন দেওয়া হয় উপরে, অথবা গাঢ় করে লেখা হয়। তাহলে আমরা হাতে লেখার সময় তো আর গাঢ় করে লিখি না, এই জন্য উপরে তীর চিহ্ন দিতে হবে। এরকম করে তীর চিহ্ন দিলে এটা ভেক্টর সাইন বোঝা যায়। তারপরে এইখানে পড়ে নাও, দেখো এটা একদম সিম্পল বিষয়, এই রিডিংটা পড়ে নাও, আশা করি বুঝতে পারবা। এখন যেগুলো আমরা আলোচনা করব এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেইন প্রাণ। এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ আসে সবগুলোর বেসিক বলতে গেলে এখান থেকেই শুরু। সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব দূরত্ব সরণ নিয়ে। দেখো এই দুইটা জিনিস প্রায় সেম। 1 নাম্বার হচ্ছে দূরত্ব, আর 2 নাম্বার হচ্ছে সরণ। দেখো ধরো একটা পথ, রোড, এইখান থেকে ঘুরে ঘুরে একটা আঁকা বাঁকা রোড, এইখানে তুমি এসে থামছো, ঠিক আছে? এইখান থেকে সরাসরি একটা দূরত্ব আছে না? অবশ্যই আছে। তো এখান থেকে ঘুরে ঘুরে এই পর্যন্ত আসছো, এইটার দূরত্ব হচ্ছে 20 মিটার। কত মিটার? 20 মিটার। আর এইটার দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে তোমার অবস্থান ছিল এই জায়গায়, এই ঘুরে ঘুরে গেছো, এইটাকে বলা হবে দূরত্ব। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে দূরত্ব। আর এইটাকে বলা হবে সরণ। এখন তুমি এই জায়গায় ছিলা, তুমি কিন্তু এই পথে গেছো, তা যেতে যেতে এইখানে আসছো, তার মানে তোমার অবস্থান থেকে সরাসরি একটা নির্দিষ্ট দিকে কত মিটার সরে গেছো, এটাই হচ্ছে সরণ। আর এই যে আঁকা বাঁকা গেছো, এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা যে এই চ্যাপ্টার ম্যাথগুলো করব সেটা হচ্ছে সরণ নিয়ে, মানে সরাসরি দূরত্ব, সোজা দূরত্ব নিয়ে। আর এই সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, ছোট হাতের এস দ্বারা। এখন এই তাহলে দূরত্ব সরণ বুঝতে পারছো।
এখানে আঁকা বাঁকা পথ আছে, এইখান থেকে যেমন এইখানে গিয়ে থামছো, তার মানে সরণ কত, এইখানে সরাসরি দূরত্ব, একদম সরাসরি দূরত্ব, এটাই হচ্ছে তার সরণ। তা এই গাড়িটা যখন এখান থেকে আসতেছো, দেখো এইখানে আসছো, তার সরণ এইটা, আর এইখানে আসছো, তার সরণ কি বেশি, তাহলে একটা সময় সরণ 0 হইতে পারে, কারণ এইভাবে ঘুরে ঘুরে রোড দিয়ে তুমি এই জায়গাটায় চলে আসলা, তাহলে সরণ হয়েছে কত, 0। এই সরণ দূরত্ব নিয়ে একটা ম্যাথ আছে তোমাদের আমরা যখন ম্যাথগুলো নিয়ে সলভ করব তখন এটা থাকবে। যেমন একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা কেন্দ্র, তুমি এই জায়গা থেকে, তাহলে এটা একটা ব্যাসার্ধ আছে, এই জায়গাটা থেকে যে সোজা এখান থেকে এ, এটা বি, এটা সি, সি বিন্দুতে গিয়ে থামছো, দেখো এখান থেকে এটা ব্যাসার্ধ হচ্ছে আর, দেখো তাহলে এখান থেকে ঘুরে ঘুরে তুমি সি বিন্দুতে গিয়ে থামছো। এখন তোমার দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে দূরত্ব হচ্ছে এ থেকে এই যে সি পর্যন্ত। আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে চারপাশের দূরত্ব হচ্ছে 2 পাই আর। পরে দিন, যেহেতু এই বৃত্তটার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধেক, তাহলে আমরা 2 ভাগ করে দেব, 2 ভাগ করে দিলে আসবে কত, পাই আর। তাহলে এ থেকে সিতে গেছো, তোমার দূরত্ব কত, পাই আর। আর সরণ কত, সরণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত সরাসরি দূরত্ব। তাহলে এটা ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সরাসরি দূরত্ব বলতে এইটা মানে ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হচ্ছে আর এর দ্বিগুণ 2r। তাহলে তখন আমরা এটাকে বলবো দূরত্ব, এটাকে বলবো কি, সরণ সরাসরি। এখান থেকে ঘুরে একদম ঘুরে এইখানে যদি চলে আসো, তাহলে তার দূরত্ব হবে কত, তাহলে তার দূরত্ব হবে 2 পাই আর, কারণ এই বৃত্তটার পরিধি। আর সরণ কত হবে, সরণ হয়ে যাবে 0। কেন, কারণ এই জায়গাটা থেকে তুমি ঘুরে একদম এই জায়গায় গিয়ে থামছো, তার মানে তোমার অবস্থান থেকে লাস্ট বিন্দু যেখানে গিয়ে থামছো সেটার দূরত্ব কত, 0। তাহলে সরণ দূরত্ব বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব এখানে দ্রুতি এবং বেগ নিয়ে। দুইটা প্রায় একই জিনিস, তবে আলাদা। এখন একই জিনিস আবার আলাদা কেন, তা এই জায়গাটা থেকে ঘুরে ঘুরে ধরো এই জায়গাটা চলে আসছো, এইখানে তোমার সময় লাগছে 4 সেকেন্ড। কত সেকেন্ড, 4 সেকেন্ড। তো এই যে 20 মিটার দূরত্ব তুমি অতিক্রম করছো, 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছো, তুমি অবশ্যই বলবা 5 মিটার, কারণ 4 সেকেন্ড সময় লাগে যদি 20 মিটার দূরত্ব অতিক্রম করতে, 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে এই যে দূরত্বের প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছো, এটাই দ্রুতি, মানে দূরত্বের সাথে দ্রুতি। তাহলে আমরা বলবো দ্রুতি। দেখো, তাহলে দ্রুতি সমান, এই দ্রুতিকে প্রকাশ করা হয় তাও ভি দিয়ে, ছোট হাতের ভি দিয়ে। তাহলে ভি সমান 20 মিটার বাই 4 সেকেন্ড। তাহলে 4 দ্বারা 20কে ভাগ করলে 5, তো উপরে মিটার আর নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতি। তাহলে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে দ্রুতি। আর বেগ, দেখো বেগটাকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জায়গা থেকে তুমি এইখানে আসছো, কত মিটার, 4 মিটার সরাসরি দূরত্ব। তাহলে এই সরাসরি দূরত্ব তোমার এই ডিস্টেন্সটা 4 মিটার যেতে সময় লাগছে কত, 4 সেকেন্ড। এখন বলবা আমরা তো আর এই পথে যাইনি, আমরা তো এই পথে গেছি। ঠিক আছে, এই পথে গেছো, বাট তোমার অবস্থান থেকে যে একটা নির্দিষ্ট দিকে কত মিটার সরে গেছো, 4 মিটার, কয় সেকেন্ড সময় লাগছে সেই সরে যেতে, 4 সেকেন্ড। তুমি এই পথে যাও, কোনো সমস্যা নেই। তাহলে তোমার অবস্থান থেকে অ্যাভারেজে মানে গড়ে প্রতি সেকেন্ডে কত মিটার সরে গেছো। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল 4 মিটারকে 4 সেকেন্ড দ্বারা ভাগ করে দেবো, তাহলে 1 মিটার পার সেকেন্ড। দেখো, তাহলে তোমার তাহলে বেগটা কি, সরণে প্রতি সেকেন্ডে যতটুকু সরণ হয় সেটাই তার বেগ। আশা করি দ্রুতি এবং বেগ বিষয়ে বিস্তারিত বুঝতে পারছো। এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। এখানে একটা বিষয় আছে তোমাদের, মাত্রা, দ্রুতির মাত্রা, বেগের মাত্রা। মাত্রা জিনিসটা কি, মাত্রা জিনিসটা হচ্ছে একইতে মনে রাখো। যেমন আমরা ভরকে কি লিখি, দেখো এখানে লিখি ভরকে এম দ্বারা প্রকাশ করি, কারণ এম হচ্ছে ম্যাস। এই যে ভরের ইউনিট হচ্ছে
কেজি, রাইট। তারপরে সরণ বলি বা দূরত্ব বলি। তা সরণকে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি। সরণের একক কি? মিটার, এটা হচ্ছে মিটার, ক্লিয়ার। আর মাত্রাগুলো, কেজির মাত্রা হচ্ছে বড় হাতের এম মানে ম্যাস, আর সরণ মানে এই যে দূরত্ব মিটার, এটাকে বলা হয় বড় হাতের এল মানে লেন্থ, দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে মাত্রা প্রকাশ করার ক্ষেত্রে কেজিকে এম দ্বারা প্রকাশ করবা, আর মিটারকে দূরত্বকে এল দ্বারা, লেন্থ। আরেকটা হচ্ছে সময়। দেখো সময়কে আমরা প্রকাশ করি ছোট হাতের টি দ্বারা। সময়ের একক হচ্ছে সেকেন্ড, মানে আমরা সেকেন্ড হিসাব করি। এটাকে মাত্রা হিসাব প্রকাশ করলে এটা একটা টাইম, এই জন্য বড় হাতের টি। তাহলে এইটার মাত্রা কি হবে? মিটার পার সেকেন্ড। মাত্রা, মিটার মানে কি? লেন্থ, এল, সেকেন্ড মানে টাইম, টি, এই যে -1 দিয়ে দেবা, এনাফ, হয়ে গেল। তো এভাবে যে কোনো কিছু, ধরো তোমার কাছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, ওই যে মিটার এল আর এস মানে হচ্ছে যে টাইম -2, এখন যেটা থাকুক, এটা পরবর্তীতে আলোচনা করবো, এটা একটা ত্বরণের একক যদিও। তাহলে দ্রুতি এবং বেগ বিষয়ে বিস্তারিত বুঝতে পারছো, এবং এই যে দ্রুতি বেগের যে মাত্রাগুলো সেগুলো বুঝতে পারছো। এখন গাড়ি চলার ক্ষেত্রে এখন আমরা ত্বরণ মন্দন নিয়ে আলোচনা করব। দেখো ত্বরণ মন্দন জিনিসটা কি? তাহলে 1 নাম্বার হচ্ছে এই যে ত্বরণ। দেখো ত্বরণ মন্দন দুইটাই, ত্বরণকে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে মন্দন। ওকে, দেখো একটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মানে সাইকেল দেখছি, মোটরসাইকেল, তারপর বিভিন্ন প্রাইভেট কার গাড়ি বা ট্রাক বলি, এই গাড়িগুলো কিভাবে চলে? এই গাড়িগুলো মাপজোকের ক্ষেত্রে হিসাব হচ্ছে এরকমের যে তোমার স্টার্টিং পয়েন্টে শুরুতে একটা বেগ থাকবে, একটা বেগ থাকবে, এটাকে বলা হয় আদি বেগ। দেখো আদি বেগ। তা আদি বেগকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা। এই আদি বেগটা 0 হইতে পারে, কারণ গাড়িটা থেমে থাকতে পারে, অথবা আদি বেগটা 2 থাকতে পারে। বেগ মানে মিটার পার সেকেন্ড, এই যে বেগের ইউনিট মিটার পার সেকেন্ড এখানে ছিল। এই গাড়িটা স্পিড বাড়তেছে, এই গাড়িটা যত যাচ্ছে তার ইঞ্জিনের পাওয়ারের জন্য তার স্পিডটা বাড়তেছে। কত করে বাড়তেছে? ধরো 1 সেকেন্ড পর তার স্পিড 3 বেড়ে গেছে, তো তখন তার স্পিডটা কত? 5 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে কত? 8 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে কত? 11 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে তার প্রতি সেকেন্ডে কত করে বাড়তেছে? 3 করে বাড়তেছে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমরা যদি এইখানে চলে যাই, তাহলে এটা টি সমান হচ্ছে 3 সেকেন্ড। এই নির্দিষ্ট সময় তার বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। তা এইটাকে বলা হবে শেষ বেগ, শেষ বেগ। দেখো তাহলে এই যে নির্দিষ্ট সময় পর তোমার শুরুতে কত ছিল? 2, শেষে কত হয়েছে? 11। কয় সেকেন্ড পর? 3 সেকেন্ড পর। তাহলে প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। অথবা আমরা যদি বলি যে না আমরা আরও আগাবো 4 সেকেন্ড, তা 4 সেকেন্ডের বেলায় তার হবে 11 আর 3 কত? 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটাকে এই যে শেষ বেগ ভি সমান বলবো 14 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো প্রতি সেকেন্ডে যেহেতু 3 করে বাড়ছে বেগ, এটাই হচ্ছে তার ত্বরণ। তাহলে ত্বরণ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে বেগ বাড়বে, আর মন্দন হচ্ছে তার বিপরীত, মানে প্রতি সেকেন্ডে বেগ যতটা কমবে। ধরো একটা গাড়ির বেগ ছিল 14, উল্টাভাবে যদি আমরা চিন্তা করি, প্রতি সেকেন্ডে 3 করে কমতেছে। কত করে? 3 করে। তাহলে 4 সেকেন্ড পর তার কত হবে? 2 হয়ে যাবে। তাহলে এই যে কমতেছে, কত করে কমতেছে? 3 করে। তার মানে এটাই তার মন্দন। তাহলে ত্বরণ মানে হচ্ছে যেটার বেগ বাড়ে, আর মন্দন মানে হচ্ছে বেগ কমে। এই ত্বরণ মন্দনকে প্রকাশ করা হয় ছোট হাতের এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। যদি এ সমান লেখা হয় 5 মিটার পার সেকেন্ড, সরি সেকেন্ড স্কোয়ার হবে, কেন হবে বলতেছি। এটা দ্বারা বোঝায় তার ত্বরণ, মানে প্রতি সেকেন্ডে 5 করে বাড়তেছে। এখন যদি এইভাবে লেখে
যে মন্দন এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা এটা দ্বারা কিন্তু মন্দন বোঝায়, কারণ মন্দন তুমি লিখে দিছো। আর যদি তুমি লেখো এ সমান -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই যে মাইনাস দেওয়ার কথার অর্থ হচ্ছে সেটা মন্দনই বোঝায়, এটা কিন্তু ত্বরণ না। এটা দ্বারা ত্বরণ বোঝায়, প্লাস দিলেই সেটা ত্বরণ, আর ত্বরণ লিখে তোর মাইনাস দিবা না, যাই হোক। আর মন্দন লিখে যদি এইভাবে লেখো সেটা দ্বারা মন্দন বোঝাবে। ক্লিয়ার? তাহলে ত্বরণ মন্দন বুঝতে পারছো। এখন এই যে 3 করে বাড়তেছে, আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি এটা কিভাবে আমরা বের করব ম্যাথমেটিক্যালভাবে। দেখো তাহলে তোমার এই ছিল কত 2, 4 সেকেন্ড পর হয়েছে কত 14, বাড়ছে কতটুকু বেগ চিন্তা করে দেখো তো কতটা বাড়ছে। তাহলে তুমি 14 থেকে মাইনাস করে দেবা, কিন্তু 2 দিবা না? অবশ্যই দিবা। তাহলে মাইনাস করে দিলে কত বের হবে 12। এই 12 বেগ বাড়ছে, কারণ 2 থেকে 14 হয়েছে, কত বাড়ছে 12 বাড়ছে। কয় সেকেন্ডে 12 বাড়ছে? 4 সেকেন্ডে। এটা ভুল লিখছে, 4 সেকেন্ড। যে 1 2 3 4, তা 4 সেকেন্ড, 1 সেকেন্ডে বাড়ছে কত? তাহলে এই যে 12 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বেগ, 12 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে 12কে আমরা ভাগ করে দেব 4 দ্বারা। কেন 4 দ্বারা ভাগ করে দেব? কারণ 4 সেকেন্ডে বাড়ছে 12। 1 সেকেন্ডে কত বাড়ছে? 1 সেকেন্ডে যতটা বেগ বাড়ছে এটাই তার ত্বরণ। তাহলে 3, এখানে উপরে কিন্তু মিটার পার সেকেন্ড আর নিচে সেকেন্ড, এই সেকেন্ড যখন উপরে উঠে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এই সেকেন্ডের এইটার পাওয়ার কত 1, উপরে যখন উঠে যাবে এটা -1 হয়ে যাবে। এই -1 -1 -2, এই জন্য মূলত ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এ। তাহলে এই যে এর মান আমরা বের করলাম, কিভাবে বের করলাম? তাহলে একটা সূত্র চলে আসে, এ সমান ভি মাইনাস, মানে শেষ বেগ থেকে আদি বেগটা মাইনাস করে দিছি, ভি থেকে ইউ মাইনাস করে দিছি, ভি মাইনাস ইউ বাই টি, এরপর সময় দ্বারা ভাগ করে দিছি। এটা যাই হোক, তাহলে বুঝতে পারছি। তাহলে একটা গাড়ি চলার ক্ষেত্রে আমরা কিভাবে যেতে পারি, এরকম ত্বরণও থাকতে পারে, আবার বেগ কমতেও পারে, আবার সমবেগেও যেতে পারে। সমবেগ মানে তার স্পিডটা সমান, মানে একটা নির্দিষ্ট সময় পরে তার বেগ একই থাকবে। কারণ ধরো বি এর মান ধরি 7 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ। তাহলে এইখানে কিন্তু ত্বরণ নাই, তার বেগ বাড়ে নাই, ত্বরণ কি 0, 7 করে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে সব সময় 7 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। এটা হচ্ছে সমবেগের। তাহলে ত্বরণে তাহলে টোটাল ইউনিট কয়টা জিনিস নিয়ে আমাদের আলোচনা আমরা দেখি। আমাদের টোটাল 5টা ভেরিয়েবল বা চলক নিয়ে আলোচনা। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা যদি বলি যে আদি বেগ, দেখো আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বরে শেষ বেগ, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর 3 নম্বর হচ্ছে ত্বরণ বা মন্দন, এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। 4 নম্বর হচ্ছে সরণ, ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। এরপরে 5 নম্বর হচ্ছে সময় টি। এই 5টা বিষয় নিয়ে আলোচনা। দেখো তাহলে যখন ত্বরণ থাকবে বা মন্দন থাকবে তখন সূত্র কি আসবে, আর যখন সমবেগে যাবে তখন সূত্র কি আসবে। সমবেগের ক্ষেত্রে তো আর আদি বেগ শেষ বেগ বলে কিছু থাকবে না, বেগ একটাই, কারণ প্রথম শুরু হবে যে বেগ নিয়ে, সেই বেগ নিয়েই সমস্ত পথ অতিক্রম করবে। তাহলে এই 5টা বিষয় ভালো করে মনে রাখো যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। এই 5টা বিষয় নিয়ে প্রথমে সূত্র হচ্ছে, আমরা প্রথমে যে সূত্রটা লিখছিলাম এই হচ্ছে আমাদের সূত্রের পালা, ভি মাইনাস ইউ বাই টি। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে লেখো তাহলে ভি মাইনাস ইউ সমান কি দাঁড়ায় এটি। তাহলে ভি সমান এই যে ইউ মাইনাস ইউ পেয়ে গেলে প্লাস ইউ প্লাস এ টি। ক্লিয়ার? তাহলে ভি সমান ইউ প্লাস কি এটি, এটা 1 নাম্বার। 2 নাম্বারের সূত্র দেখো, তা 2 নাম্বার সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। আমরা এটা একটু বড় করে লিখি যে ভি সমান ইউ প্লাস এ টি। 2 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 3 নাম্বার হচ্ছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি।
আর 4 নম্বরে হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এই যে 4টা সূত্র লিখলাম, দেখো এইটা থেকেই মূলত এইটা আসছে, এটা দরকার নেই, তাহলে এইটা থেকেই মূলত এইটা আসছে, তাই না? তাহলে এইটার এটা একই কথা। তাহলে এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা সূত্রের মধ্যে তুমি দেখবা যে প্রতিটা সূত্রের ভিতরে 4টা চলক আছে। টোটাল চলক কিন্তু আমাদের 5টা, তাই না? এই যে এস টি ইউ ভি এ কয়টা চলক? 5টা, বাট প্রতিটা সূত্রের মধ্যে 4টা আছে। এখন তোমার খুঁজতে হবে যে কোন বিষয়টা আমাদের বের করতে বলছে। আমাদের কি সময় বের করতে বলছে, না ত্বরণ, না আদিবেগ, না শেষ বেগ, না দূরত্ব? যে কোনো একটা প্রশ্ন করবে তোমাকে যে এটার দূরত্ব বের করো, এবং এর সাথে কি কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে যেটা বের করতে বলছে তার সাথে বাকি যে 3টা ইনফরমেশন দেওয়া আছে, এই যে 4টা মিলে যে সূত্র আসবে সেইটা এখান থেকে গ্রহণ করতে হবে। ধরো তোমার ভি বের করতে হবে, মানে শেষ বেগ বের করতে হবে, আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে, সময় লাগবে, এই 3টা লাগবে। যখন আবার তাহলে এই 4টার ভিতরে যে কোনো একটা বের করতে হলে বাকি 3টা লাগবে। এই 4টা দেখো এটার সাথে এটা মিল নাই। কেন মিল নাই? এইখানে এস আছে কিন্তু এই সূত্রের মধ্যে কোথাও এস নাই, কোনোটার সাথে কোনোটা মিল নেই। এটার সাথে এটা মিল নাই, আছে নাই। ইউভি আছে বাট এস আছে, এস আছে, এখানে এ আছে, এখানে টি আছে, একটা চেঞ্জ আছে। 3টা মিলবে কিন্তু একটা চেঞ্জ আছে। তো এই সূত্র 4টা একদম মুখস্থ করে ফেলবা। এই সূত্র কিভাবে প্রয়োগ করবা, যেটা প্রশ্ন করবে এবং যে 3টা দেওয়া থাকবে এই 4টা বিষয় নিয়ে যে সূত্র, তাহলে এমনভাবে মুখস্থ করবা একদম কল্পনায় চলে যাবে যে আমার এইটা বের করতে বলছে, বাকি যে 3টা দেওয়া আছে এই 4টা মিলে কোন সূত্রটা, সেই সূত্রটা নিয়ে নেবা। আচ্ছা, এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। যখন একটা গাড়ি একটা নির্দিষ্ট বেগ থেকে আস্তে আস্তে কমতে 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 জিরো হয়ে যাবে, থেমে যাবে, তখন কি মন্দন আমরা বলি। এই মন্দনের বেলায় যদি এর মান মাইনাস থাকে, তাহলে মাইনাস থাকলে তখন এই সূত্রটা এই প্লাসের সূত্র দিলেই হয়ে যাবে। তবে যদি বলা হয় যে এরকম করে যে মন্দন, এরকম করে ইঙ্গিত দিয়ে যে মন্দন এর সমান 5, তাহলে এটা কি মাইনাস হওয়ার কথা, কিন্তু আমরা এখানে মাইনাস লিখি নেই, বাংলায় লিখে দিছি মন্দন। তখন এই সূত্রগুলো মাইনাস ইউজ করতে হবে। কোথায় মাইনাস দিবা? সেটা হচ্ছে ভি সমান ইউ, যেখানে এ থাকবে তার পিছনে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস এ টি। এইখানে কি আসবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এটার বেলায় নো চেঞ্জ, কারণ এর ভিতর কোনো এ নাই। এটার বেলা হবে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে এই 4টা দিয়েই মূলত এইগুলো ক্লিয়ার। এখন তাহলে আমরা 4টা সূত্র শিখলাম, একদম ঠুটাস্থ করতে হবে। এই 4টা দিয়েই মূলত এই যে মন্দনের বিষয়টা। এখন আমরা আলোচনা করব যে উপর থেকে যখন একটা বস্তু পড়বে তখন কিভাবে পড়ে বলো। উপর থেকে একটা বস্তু পড়লে তার কিন্তু বেগ বাড়তে থাকে। যেমন যখন আমরা একটা বস্তুকে উপরে ধরে রাখলাম, তার আদি বেগ হচ্ছে 0। এখান থেকে নিচের দিকে পড়তে 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 তার কি বেগ বাড়তে থাকে। কত করে বাড়ে? যত করে বাড়বে সেটাই তো অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 9.8 করে বেগ বাড়ে। এখন বস্তুটা 1 কেজি এবং 10 কেজি, দুইটা বস্তু যদি তুমি ধরো 10তলা বিল্ডিংয়ের উপর থেকে ছেড়ে দাও, তাহলে বস্তু দুটো একসাথে গিয়ে মাটিতে আঘাত করবে। এখন 10 কেজি ওজনের বস্তুটা আগে গিয়ে পড়বে? নো, দুইটা বস্তুই একসাথে গিয়ে পড়বে, কারণ অভিকর্ষ ত্বরণ প্রতিটারই বেগ বাড়ে 9.8 করে। যখন উপর থেকে একটা বস্তু পড়বে ওইটার স্পিড বাড়তে থাকে, গতি বাড়তে থাকে। তাহলে যত গতি বাড়তে থাকবে, যেমন একটা জিনিসকে তুমি আস্তে ছেড়ে দিলাম মাটিতে, যতটা ক্ষতি হবে, জোরে তুমি আছাড় দিলাম আরও বেশি ক্ষতি হবে। তার মানে আমরা বলতে পারবো তখন ধরেন উপর থেকে যত নিচের দিকে পড়বে তত তার স্পিড বাড়তে থাকবে। সেই স্পিড বাড়াটা কি 9.8, এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এইখানে এটা এই যে কত দূরত্ব অতিক্রম করবে এটাকে আমরা হাইট দ্বারা প্রকাশ করি। আর ওই যে শেষ বেগ, আদি বেগ, সময় সব ঠিক আছে। তাহলে এই 4টা সূত্রই আসবে, বাট এখানে শুধু এর জায়গায় হয়ে যাবে
জি, এই যে এর জায়গায় হয়ে যাবে জি, আর এস এর জায়গায় হয়ে যাবে এইচ, মানে হাইট, দূরত্ব। ক্লিয়ার? এখানে এস এর জায়গায় আমরা এইচ লিখে দিতে পারি। এটা কিসের জন্য? যখন একটা বস্তু উপর দিকে নিচের দিকে কি পড়বে। তাহলে এইচ সমান এই যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, তারপর ভি সমান এটা। এটা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ এটার চেঞ্জ হয়েছে, এই যে এইচটা চেঞ্জ হয়েছে। যাই হোক, তাহলে এখানে সূত্রগুলো খাটবে শুধু এই যে এর জায়গায় জি হয়ে যাবে তখন অভিকর্ষজ ত্বরণ, আর এইচ এস এর জায়গায় হয়ে যাবে এইচ। এখন এটা তো উপর থেকে যখন পড়বে, নিচ থেকে যখন উপরের দিকে একটা বস্তু যাবে, ধরো একটা বল নিক্ষেপ করলাম, এই বস্তুটা যেতে 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 একসময় কী হয়ে যাবে, তার বেগ 0 হয়ে যাবে। তো একটা উপরে গিয়ে আবার ব্যাক করবে, এখান থেকে মারলা তুমি উপরে এই পর্যন্ত গিয়ে তার বেগটা 0 হয়ে যাবে। ইউ একটা বেগ আছে, ধরো ইউ এর বেগ হচ্ছে 27 মিটার পার সেকেন্ড, এই বেগে উপর দিকে মারলাম, তো এটা যেতে যেতে একসময় তার বেগ 0 হয়ে যাবে, থেমে যাবে, আবার ব্যাক করবে। তাই নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন তার প্রতি সেকেন্ডে বেগ কমবে 9.8 করে। এই যে অভিকর্ষজ ত্বরণ আমরা লিখলাম, এই বেগটাই মূলত প্রতি সেকেন্ডে তার স্পিডটা এরকম করে কি কমতে থাকবে। তো এই জন্য জি এর মান তো আর আমরা মাইনাস লিখি না কোনো সময়। অভিকর্ষজ ত্বরণ এটা নিচ থেকে উপর দিকে গেলে যদি অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, তাহলে আমরা জি এর মান কখনো মাইনাস লিখি না, 9.8 দিই। বাট নিচ থেকে যখন উপর দিকে নিক্ষিপ্ত বস্তু, তখন এই যে মাইনাস হয়ে যাবে, এই সূত্রটাই, বাট যেখানে জি সেখানে মাইনাস, এই যে জিটি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে জি এইচ, এটা এখানেও জি, যেখানে জি তার পিছনে কি মাইনাস মাইনাস। তাহলে দেখো, তাহলে আমরা এই যে 4টা সূত্র শিখলাম গতির, সেই সূত্র দিয়ে আবার উপর থেকে পড়ন্ত বস্তু, নিচ থেকে উপরে নিক্ষিপ্ত বস্তু, এই 4টা সূত্রই, এখানে আলাদা করে না যে অনেকগুলো সূত্র, যেমন এইখানে 4 আর 3 7টা, 7টা 14টা, নো, মাত্র 4টা। এরপর আমরা সমবেগের ক্ষেত্রে দেখব যে সমবেগের কি। দেখো সমবেগের সূত্র, সমবেগের ক্ষেত্রে এই সূত্র তুমি নিজেই তৈরি করতে পারো। কিভাবে? সমবেগটা কি? তাহলে ভি মানে বেগ, কত? 7 মিটার পার সেকেন্ড। এই কথার অর্থ কি? প্রতি সেকেন্ডে 7 মিটার যায়। আমি যদি তোমাকে মুখে মুখে প্রশ্ন করে যে 3 সেকেন্ডে কত মিটার যাবে, তুমি অবশ্যই বলবা 3 7 21 মিটার যাবে। কারণ এই বেগটা বলতে কি বোঝায়? 7 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডে যাবে কত? তুমি অবশ্যই এই বেগটাকে সময় দ্বারা গুণ করবা, তখন দূরত্ব বেড়ে যাবে। তখন সূত্র দ্বারা এস সমান ভি টি। ক্লিয়ার? তাই সমবেগের সূত্র হচ্ছে এস সমান ভিটি, বিটা রেখে দিলে এস বাই টি, আর টিটা রেখে দিলে এস বাই ভি। তাহলে আমরা এইখানে কয়টা সূত্র লিখলাম? 3টা, 1 2 এই যে 3। দেখো, তাহলে এস সমান ভিটি, আবার ভি সমান এস বাই টি, টি সমান এস বাই ভি। তাহলে এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সূত্র, যেখানে গাড়ি সমানভাবে স্পিড মানে একদম সমান থাকবে, বাড়বেও না কমবেও না। ওকে, তা এরপর আমরা পড়ন্ত বস্তুর গ্যালিলিওর কিছু সূত্র আছে। দেখো এখানে 2.8-এ পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে। এই 3টা সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের বেসিক স্টপ করব। এরপর আমরা আগামী পর্ব থেকে 2 নাম্বার পর্ব থেকে মূলত সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে যতগুলো বেসিক আরও স্ট্রং করা প্রয়োজন বা প্রয়োগ করা প্রয়োজন, সেগুলো আমরা করব। এখানে পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে যে 1 নাম্বার সূত্র, 1 নাম্বার হচ্ছে যে একটা বস্তু যখন উপর দিকে পড়বে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা বস্তু দুইটা, একটা ছোট একটা বড় হোক, বাট এক সময় গিয়ে ভূমিতে আঘাত করবে। কেন? কারণ এটারও প্রতি সেকেন্ডে 9.8 করে বেগ বাড়বে, এরও 9.8 করে বেগ বাড়বে, দুইটাই কিন্তু 0 ছিল বেগ। এই জন্য বেগ 9.8 করে বাড়বে, সমান সময় সমান পথ অতিক্রম করবে। এখন অনেকে বলবে যে একটা তুলা ছেড়ে দিলাম, একটা পাথর ছেড়ে দিলাম, তাহলে তুলাটা তো নিচে পড়তে পড়তে অনেক সময় লাগবে। এখানে বাতাসের একটা বাধাজনিত বল আছে। যদি বাতাসের কোনো বাধাজনিত বল না থাকে, বাতাসের বাধাজনিত বল যদি শূন্য থাকে, তাহলে ঠিকই এক সময় গিয়ে পড়বে। এখন অনেক সময় হালকা বস্তু এবং ভারী বস্তু,
হালকা বস্তুর উপর বাতাসের একটা বাধাজনিত বল বেশি থাকে, কারণ বাধা দিয়ে রাখতে পারে, কিন্তু ভারী বস্তুকে বাতাসে বাধা দিয়ে রাখতে পারে না, এই জন্য ভারী বস্তু আগে পড়ে। এই জন্য অনেকে বলে যে না, দুইটা বস্তু ছেড়ে দিলে একসাথে পড়ে না, তবে হ্যাঁ একসাথেই পড়ে যদি বাতাসের কোনো বাধাজনিত বল না থাকে। আর যদি বাতাসে বাধাজনিত বল থাকে তাহলে সেটা হালকা বস্তুর উপর বেশি প্রয়োগ হয়। এখানে আবার সাইজের উপর ডিপেন্ড করে, যেমন হালকা বস্তু একটু সাইজ বড় হয়, তার উপর বাতাস একটু বাধা প্রয়োগ করে রাখতে পারে। ওকে, তা এটা ছিল প্রথম সূত্র। এরপর আমরা দেখব দ্বিতীয় সূত্র। দেখো 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে তার যে এই বস্তুটা উপর থেকে ছেড়ে দিলে তার বেগ বাড়তে থাকবে, তো এই বাড়তে থাকবে সময়ের সাথে সমানুপাতিক। মানে দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক টি। মানে ভি সমানুপাতিক টি মানে কি, সময় দ্বিগুণ হলে বেগও দ্বিগুণ বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ প্রতি সেকেন্ডে তার কত করে বেগ বাড়বে? 9.8 9.8 9.8-এর চাইতে কম বাড়বে না, আবার বেশিও বাড়বে না, সমান বাড়বে। তাহলে সময় যদি 3 গুণ করা হয় বেগ কত হবে? 3 গুণ। তা এটার ম্যাথ হচ্ছে এরকম করে, ধরো 7 সেকেন্ডে তার বেগ হয়েছে 9 মিটার পার সেকেন্ড। আমি যদি বলি 14 সেকেন্ডে কত হয়েছে, তাহলে এটা সময় কত বাড়ছে? দ্বিগুণ। দেখো 7 থেকে 14 কেমনে পাইছো? এটাকে তুমি 7 দিয়ে ভাগ করছো, তাহলে 14কে 7 দিয়ে যখন ভাগ করছো রেজাল্ট কত আসছে? 2 2 দিয়ে এর গুণ দিয়ে দাও, 18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সময় যখন দ্বিগুণ বাড়বে বেগটাও দ্বিগুণ বাড়বে। আবার যদি সময় দিয়ে না দিয়ে দেয়, যেমন 7 সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড, তাহলে 18 মিটার পার সেকেন্ড হবে কয় সেকেন্ডে? তাই 9 থেকে 18 কত গুণ বাড়ছে? দ্বিগুণ। তো এটারও 2 দ্বারা গুণ দাও, 14। ক্লিয়ার? তাহলে সময়ের সাথে বেগের সমানুপাতিক, এখানে সময় যত গুণ বাড়বে বেগটাও তত গুণ বাড়বে। যদি এইখানে থাকে 5, যে 5 সেকেন্ডে কত বাড়ছে দেখো, এই এলোমেলো যদি থাকে, এখন তুমি কীভাবে হিসাব করবে? তাহলে দেখো 7 থেকে 5-এ আসছো, তুমি 5 থেকে 7-এ আসো নাই, তা তুমি কিন্তু 5কে ভাগ করবা 7 দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি 7 থেকে 5-এ আসছো, তাহলে এইটাকে সবসময় এটা ছোট থাকুক এইটার চেয়ে অথবা বড় থাকুক, তুমি কিন্তু এইটাকে এইটা দিয়ে ভাগ করবা, করে দেন গুণ করে দিবা এইটাকে, রেজাল্ট বের হয়ে যাবে। ক্লিয়ার? সিমিলার এখানে একই কথা, যেমন আমি যদি বলি 3 মিটার পার সেকেন্ড কত সেকেন্ড হবে? তাহলে 9 থেকে 3 হয়েছে, তাহলে কত গুণ বাড়ছে? তা কত গুণ বাড়ছে সেটা কি? 3/9। এইটাকে কিন্তু এইটা দ্বারা ভাগ করবা, গুণ দিয়ে দেবা, এই যে 7, রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সূত্রটা সম্বন্ধে আমাদের বিস্তারিত বুঝতে পারছি। 3 নাম্বারটা দেখো। এখন 3 নাম্বারটার সূত্রটা আলোচনা করার আগে, 3 নাম্বার সূত্র হচ্ছে তার দূরত্বের সাথে সময়ের বর্গের সমানুপাতিক। দেখো এটার ধরো উপর থেকে একটা বস্তু পড়তেছে, এখন তুমি বলো এইখান থেকে ধরো একটা বস্তু পড়তেছে, এই 5 সেকেন্ডে এই দূরত্ব আসলো, পরের 5 সেকেন্ডের এই দূরত্ব আসলো, এখানে টি এর মান 5 সেকেন্ড, এখানেও টি এর মান 5 সেকেন্ড। তো এই দূরত্ব আর এই দূরত্ব, কোন দূরত্ব বেশি? এই দূরত্ব বেশি। কেন বেশি? কারণ এখান থেকে যখন বস্তুটা ছেড়ে দিয়েছে এখানে বেগ ছিল 0, তার বেগটা বাড়তে বাড়তে মানে স্পিড বাড়তেছে, কিন্তু 5 সেকেন্ড একটা বেগ হয়েছে, 5 সেকেন্ডে বেগ হবে 49, 5 না 45, হ্যাঁ 49 মিটার পার সেকেন্ড হবে তার বেগটা। কেন হবে? কারণ প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তেছে, আর পরের 5 সেকেন্ডে দেখো এইখানেও কিন্তু আরও 49 হবে, এইখানে বেগ হয়ে যাবে 98 মিটার পার সেকেন্ড। কেন? তাহলে তুমি দেখো এই 5 সেকেন্ডের বেলায় যে স্পিডে গেছে, এই 5 সেকেন্ডে আরও বেশি স্পিডে, যত নিচে যাবে তত তার স্পিডটা বাড়তে থাকবে। তার বাড়তে থাকলে এইখানে তার কি হবে? এখানে কিন্তু বেগটা বেড়ে যাবে, এই জন্য তার দূরত্ব বেশি হবে, তার নিচের দিকে গেলে দূরত্ব বেশি হবে। তার সময়ের সাথে দূরত্ব কম হারে বাড়ে না বেশি হারে বাড়ে? বেশি হারে বাড়ে। এই বেশি হারে বাড়াটা কি? দেখো বেশি হারে বাড়াটা এই জন্য আমরা বলবো, ধরো 3 সেকেন্ডে ধরো 7 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে 6 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? সময়ের কয় গুণ বাড়ছে? দ্বিগুণ বাড়ছে।
তাহলে দ্বিগুণ বাড়লে এটার স্কোয়ার আছে, তাহলে দূরত্ব বাড়বে 4 গুণ 4 সাতা 28, ক্লিয়ার? 28 মিটার যাবে। তাহলে সময় যত গুণ বাড়বে দূরত্ব তার দ্বিগুণের মানে তার বর্গের তত গুণ বাড়বে। এখন সময় যদি ধরো এখানে 9 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 3 থেকে কত হয়েছে 9, কয় গুণ বাড়ছে 3 গুণ, তাহলে 3-এর উপর স্কোয়ার দাও 9, তাহলে দূরত্ব বাড়বে 9 গুণ 7 9 63 মিটার। আশা করি বুঝতে পারছো যে সময় যত গুণ বাড়বে তার বর্গের তত গুণ। সময় যদি 4 গুণ বাড়ে, তাহলে সময় যদি ধরো এখানে 4 গুণ বাড়লো, 4 গুণ কত 12 সেকেন্ড, তাহলে দূরত্ব বাড়বে 16 গুণ। দূরত্ব কত বাড়বে 16 গুণ, 7 গুণ 16, কেন 3 থেকে 12 হয়েছে, কত গুণ বাড়ছে 4 গুণ, স্কোয়ার করে দাও 16, তাহলে এটা 16 গুণ বাড়বে। ঠিক আছে? এরপর এখানে যদি থাকে ধরো 2 সেকেন্ডে কত হবে, 3 সেকেন্ডে 7 হয়েছে, 2 সেকেন্ডে কত হবে, তাও সেমভাবে এই যে 2কে ভাগ করবা কত দ্বারা 3 দ্বারা, তো ভাগ করলে কত গুণ বাড়ছে বেড়ে যাবে, তাকে স্কোয়ার করে তার সাথে গুণ করে দেবে এই যে দূরত্ব, তাহলে বেড়ে যাবে। এখন যদি তোমাকে দূরত্ব দেওয়া থাকে সময় বের করতে বলে তখন কি বের করবা? দেখো যদি তোমাকে দূরত্ব যেমন 7 মিটার গেছে 3 সেকেন্ড সময় লাগছে, এখন 9 মিটার বা আমি যদি বলি কত 28 মিটার যাবে কত সেকেন্ডে, দেখো তাহলে 7 থেকে 28 হয়েছে, কত হয়েছে 28, কয় গুণ বাড়ছে 4 গুণ, কারণ 4 7 28, এই যে 28কে আমরা 7 দ্বারা ভাগ করছি 4, তাহলে তার উপর বর্গ করলে যার হিসাব করবা এই স্কোয়ারটা এই পাশে চলে আসবে, তখন কিন্তু এই স্কোয়ারটা এই পাশে চলে রুট হয়ে যাবে। তাই 7 থেকে 14 হয়েছে, কয় গুণ বাড়ছে 4 গুণ, 4-এর রুট করে দাও কত হবে 2 হবে, তার মানে সময় বাড়বে দ্বিগুণ, এই যে 3 থেকে 6, বিপরীতভাবে চিন্তা করো 3 থেকে 6 দ্বিগুণ বাড়ছে, তারপর স্কোয়ার করে দাও 4 4 7 28, ক্লিয়ার? যদি এরকম থাকে যেমন এইখানে 5 মিটার যাবে কয় সেকেন্ডে, তাহলে তোমার এই যে দূরত্ব দেওয়া আছে, তাহলে এই যে এইখানে স্কোয়ার, এইখানে টির উপরে থাকলে স্কোয়ার আর এই পাশে চলে আসলে বর্গ, তাহলে যার হিসাব করবো তার উপর দিয়ে দেবো, তাহলে 7 থেকে 5 হয়েছে, তা তুমি করবা কি 5কে 7 দ্বারা ভাগ করবা, তাহলে কত গুণ বাড়ছে বের হয়ে যাবে, তার রুট করে দিবা, আর এইটার রেজাল্ট থাকলে তখন স্কোয়ার করে দিতাম, তারপর এটা গুণ, তাহলে গুণ দেবা কাকে এই যে সময়টাকে 3, তাহলে রেজাল্ট বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারের যতগুলো বেসিক ক্লাস আছে আজকে সেগুলো আমরা আলোচনা করলাম। আগামী পর্ব থেকে এইটার যতগুলো বোর্ড প্রশ্ন আছে 24 থেকে 24-23 যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং সেখান থেকে আরও স্ট্রংভাবে বেসিকগুলো আয়ত্ত করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।